আমি নতুন খামারি ভাইদের উদ্দেশ্যে বলবো, ওরা যখন যেই স্পিড নিয়ে প্রথমে ফার্স্টে শুরু করে, কয়েকদিন করার পরে তাদের আর ওই স্পিডটা থাকে না। এটা আবার খামারিদের উপরে দোষটা পড়ে যায়, কারণ সে লালন পালন করতে করতে অনেক সময় হাঁপায়ে ওঠে। এরা হচ্ছে সন্তানের মতো, এদেরকে আপনার কোনোভাবেই লালন পালনে কোনো রকমের গ্যাপ দেওয়া যাবে না। ফার্স্টে আসলে টাইগার মুরগির সাথে যুক্ত হয়েছি, আসলে এই মুরগিটা তো অনেক পপুলার। ফার্স্টের আর অনেক চাহিদা অনেক ছিল এবং এখনও আছে, কিন্তু এটা অনেক দ্রুত বর্ধনশীল এবং মাংস এবং ডিম দুটোর জন্যই বেস্ট। এই জন্য এটার প্রতি একটু উৎসাহিত হয়ে এটা এই ব্যবসায় আসলে আসা। সকল মুরগির জন্য হচ্ছে বোর্ডিং হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ এর বডির ফিটনেসই পরে বলে দিবে সে কী করতে পারবে। তার যদি বোর্ডিং অবস্থায় ভালো বডি হয় বা ভালো বডি স্ট্রাকচার হয়, সে পরে গিয়ে ডিম ভালো দিবে, তার হেলথ ভালো থাকবে এবং তার থেকে ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে বাংলার কৃষি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন প্রতিবেদন। দর্শক বন্ধুরা, আজকে আমরা ঘুরতে ঘুরতে চলে আসছি গাজীপুর চৌরাস্তায় আলাল ভাইয়ের খামারে। আলাল ভাই একজন হচ্ছে সফল টাইগার মুরগি খামারি। উনি প্যারেন্টস মুরগি লালন পালনের পাশাপাশি বিশাল বড় একটা হ্যাচারি পরিচালনা করতেছেন, যেখানে প্রতি মাসে উনি 8,000-এর উপরে বোর্ডিং করা বাচ্চা বিক্রি করে থাকেন। আজকে আমরা যে খামারিতে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে টাইগার মুরগির যে বোর্ডিং শেডটা রয়েছে, এই বোর্ডিং শেডের মধ্যে। তো আজকে আলাল ভাইয়ের সাথে কথা বলা জানবো কীভাবে উনি এই টাইগার মুরগিগুলো বোর্ডিং করে থাকেন এবং একটা টাইগার মুরগি বোর্ডিং করার ক্ষেত্রে কতটুকু গুরুত্ব প্রয়োজন, বোর্ডিং করার ক্ষেত্রে কী কী খাবারের প্রয়োজন। এবং আপনারা অনেকেই কিন্তু আমাদেরকে ফোন দিয়ে বলে থাকেন, ভাই কোথায় গেলে ভালো মানের বাচ্চা পাওয়া যাবে, আর তারই সন্ধান দেওয়ার জন্য আজকে আমরা চলে আসছি আলাল ভাইয়ের খামারে। তো আপনারা কেউ যদি এখান থেকে মুরগি সংগ্রহ করতে চান, কীভাবে মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন, এইসব বিষয় নিয়ে কথা বলবো আলাল ভাইয়ের সাথে। তো পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন। আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম ভাই। জি, ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছে। ভাই প্রথমে আপনার পরিচয় একটু দেবেন। আমি মোহাম্মদ আলালউদ্দিন, আমি টাইগার মুরগি খামার করি। হ্যাঁ, আমার বাসা হচ্ছে গাজীপুর চৌরাস্তা, চাঁদপাড়া মুন্সিবাড়ির মধ্যে। আলাল ভাই, এই টাইগার মুরগি খামারের সাথে কীভাবে যুক্ত হলেন? ফার্স্টে আসলে টাইগার মুরগির সাথে যুক্ত হয়েছি, আসলে এই মুরগিটা তো অনেক পপুলার। ফার্স্টের আর অনেক চাহিদা অনেক ছিল এবং এখনও আছে, কিন্তু এটা অনেক দ্রুত বর্ধনশীল এবং মাংস এবং ডিম দুটোর জন্যই বেস্ট। এই জন্য এটার প্রতি একটু উৎসাহিত হয়ে এটা এই ব্যবসায় আসলে আসা। শুরুতে কতগুলো মুরগি দিয়ে খামারটা শুরু করেছিলেন? শুরুতে 500 মুরগি দিয়ে খামার শুরু করছিলাম। আচ্ছা, বর্তমানে আপনার খামারে প্যারেন্টস আছে কতগুলা? আমার প্যারেন্টস আছে 1200। আমরা আজকে যে শেডটার মধ্যে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে আপনার বোর্ডিং শেড? জি, বোর্ডিং শেড। পাশে খামার বড় মুরগির প্যারেন্টস আছে। এখানে মুরগিগুলা কতদিন যাবত বোর্ডিং করতেছেন? এটা এখন বয়স চলতেছে 7 দিন। 7 দিন? জি। টাইগার মুরগি আসলে কতদিন বোর্ডিং করা লাগে? টাইগার মুরগি বোর্ডিং আসলে 10 দিন করতে হয়। বোর্ডিংটা একটা মুরগির জন্য কতটুকু গুরুত্বপূর্ণ? বোর্ডিং টাইগার মুরগি না, সকল মুরগির জন্য হচ্ছে বোর্ডিং হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ এর বডির ফিটনেসই পরে বলে দিবে সে কী করতে পারবে। তার যদি বোর্ডিং অবস্থায় ভালো বডি হয় বা ভালো বডি স্ট্রাকচার হয়, সে পরে গিয়ে ডিম ভালো দিবে, তার হেলথ ভালো থাকবে এবং তার থেকে ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে। বর্তমানে আপনার এখানে টাইগার মুরগির যে বাচ্চাগুলো রয়েছে, এখানে বোর্ডিং অবস্থা কতগুলো রয়েছে? বোর্ডিং আছে আমার 7,500 থেকে 8,000। বোর্ডিং অবস্থায় যে বাচ্চাগুলো রয়েছে, এটা যদি একদম শুরু থেকে বলতেন, এদেরকে আসলে খাবার দাবারগুলো কী দেওয়া হয় থাকে? এটা হচ্ছে গিয়ে আসলে আমরা খাওয়াই, যে খাবারটা খাওয়াই সেটা হচ্ছে ব্রয়লার স্টার্টার একটা ফিড, ওইটা আমরা দিয়ে থাকি। বর্তমানে কিন্তু দেখা যায় অনেকে মাংসের জন্য মুরগি লালন পালন করতেছে, আবার অনেকে ডিমের জন্য মুরগি লালন পালন করতেছেন। সেক্ষেত্রে যারা মাংসের জন্য মুরগিটা লালন পালন করবে, ওই মুরগিগুলো কীভাবে বোর্ডিং করতে হবে? এখানে আসলে ব্রোডিং দুটোই একই, মাংস বলেন আর প্যারেন্টস বলেন। আপনি ফার্স্টে বোর্ডিং সবার জন্য সমান, একই পদ্ধতিতে একইভাবে করতে হবে। এটা হচ্ছে গিয়ে আপনি ফার্স্টে আমরা কাঠের গুঁড়া অথবা তুষ দিচ্ছি, এর উপরে পেপার দিচ্ছি, তার মধ্যে খামারে বাচ্চাটা নামিয়ে বাচ্চাটা ছাড়তেছি, 5 মিনিট 10 মিনিট রেস্ট দেওয়ার পরে তাকে গ্লুকোজের পানি দিচ্ছি। গ্লুকোজের পানি 10-15 মিনিট যাওয়ার পরে আমরা সেটাকে খাদ্য দেওয়া শুরু করে দিচ্ছি। পেপারের উপরে ফার্স্টে ছিটিয়ে দিই, তারপরে পাত্রের মধ্যে দিয়ে দিই। আচ্ছা, বোর্ডিং অবস্থায় কয়টা ভ্যাকসিন করা লাগে? ব্রোডিং অবস্থা বলতে কি, ফার্স্টে তো আমরা ম্যারেক্স করে খামারে নামাই দিই, তারপর বয়স ভিত্তিক অনুযায়ী ভ্যাকসিন আছে ওগুলো করে থাকি আর কি। একটা মুরগি ডিম পাড়া আগ পর্যন্ত কয়টা ভ্যাকসিন করার প্রয়োজন হয় থাকে? যেগুলো প্যারেন্টস সেটার জন্য আসলে আমি 9টা সাজেস্ট করে থাকি আর কি, 9টা ভ্যাকসিন। যেটা মাংসের জন্য করা হয় থাকে? মাংসের জন্য 4টা ভ্যাকসিন করলে হয়। আপনারা এখানে প্রতি মাসে কেমন বাচ্চা সেল করতে পারেন বা বোর্ডিং করতে হয়? বোর্ডিং ক্যাপাসিটি তো অনেক আছে, এটা আমার কাস্টমারের চাহিদা বা মার্কেট অনুযায়ী আমি এটা বোর্ডিংটা করে থাকি। পাশাপাশি জিরো তো যাচ্ছে,
এটা আসলে আমি ওই কাস্টমার চাহিদা অনুযায়ী প্রথমে 5,000, 6,000, 7,000, 8,000 যখন যেটা মন চায়। যেমন এবার অর্ডার আছে আমার কিছু, এই জন্য আমি এখানে 7,500 থেকে 8,000 মতো আছে ছাড়ছি। প্রতি মাসে আপনি কেমন বাচ্চা উৎপাদন করতে পারেন? আমি প্রতি মাসে 12,000-এর মতো বাচ্চা উৎপাদন হয়। আচ্ছা, সবগুলা কি আপনার খামারের ডিম থেকে উৎপাদন করা হয়ে থাকে? জি, খামারের থেকে। আচ্ছা, বর্তমানে অনেকেই দেখি এই টাইগার মুরগির খামার করে থাকে। আসলে এই টাইগার মুরগির খামার করতে গেলে কোন বিষয়গুলো মাথায় রেখে টাইগার মুরগির খামারটা শুরু করতে হবে? ফার্স্টে টাইগার মুরগি বলতে গেলে তো অনেক বিষয় আছে। সেটার ক্ষেত্রে ফার্স্টে হচ্ছে আমি বলবো যেটা আসলে তাকে প্যারেন্টস করতে গেলে ফার্স্টে ম্যারেক্স করে নেবেন। সেকেন্ড টাইম হচ্ছে গিয়ে তাদেরকে ভালোভাবে ব্রোডিং করতে হবে। ব্রোডিং করার পর তারপর লিটার ব্যবস্থা আছে, ভ্যাকসিনেশন আছে, এগুলো সব পারফেক্টলি করতে হবে। কারণ যেহেতু আমি প্যারেন্টস করতেছি, কারণ প্যারেন্টসটা যদি ভালো না হয়, আমার ব্রোডিং ভালো না হলে আমার কিন্তু প্যারেন্টস ভালো হবে না। প্যারেন্টস না হলে তার থেকে আমি ভালো মতো প্রোডাকশন পাবো না। প্রোডাকশন না পেলে আমি কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছি। সো সেই ক্ষেত্রে আমি বলবো ফার্স্টে থেকে বাচ্চা সিলেকশন থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় ইম্পর্টেন্ট আছে ব্রোডিং পর্যন্ত। এরপরে তো ভ্যাকসিনগুলো যদি আমি ঠিকমতো করতে পারি, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হবে না। সচরাচর এই টাইগার মুরগিগুলো আসলে কি কি রোগ বেলা বিষয় হয়ে থাকে? টাইগার মুরগির রোগ বলতে যদি বলতে চান তাহলে সেটা হচ্ছে কি আপনার ঠান্ডাটা একটু সবসময় অ্যাটাকটা করে, সেজন্য আমার লিটারের ব্যবস্থাটা সবসময় ভালো রাখতে হবে। আর ভ্যাকসিনেশনটা যদি ঠিকমতো করে, ভ্যাকসিন আমি যে 4টা দিব সেটা যদি ফলো আপ করে ঠিকমতো ভ্যাকসিন করে, হ্যাঁ রোগব্যাধি হবে সেটা, কিন্তু রোগব্যাধি হলেও রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি পাবে। ভ্যাকসিন করার অর্থই হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাওয়া। এবং ঠিকমতো যদি সে ওই যে অসুখটা হইলো, ধরেন ঠান্ডাই লাগলো, সে ঠান্ডার ওষুধটা যদি সঠিকভাবে প্রয়োগ করে তখন ওষুধটা দ্রুত কাজ করবে এবং বাচ্চা দ্রুত উন্নতি হবে, সুস্থ হয়ে যাবে। যেহেতু আপনি দীর্ঘদিন যাবত এই টাইগার মুরগি খামারের সাথে যুক্ত আছেন, আপনি যদি একটা বিষয় আমাকে ইনশিওর করতেন যে জিরো বাচ্চা থেকে একদম ডিম পাড়া পর্যন্ত একটা মুরগি লালন পালন করতে কেমন টাকা খরচ হয়ে থাকে? সেটা হচ্ছে কি আসলে আপনি বাচ্চাটা যখন ফার্স্টে শুরু করবেন, বাচ্চার কষ্ট আসবে এখানে। আর খাবার, একটা মুরগি যখন আপনি 5 কেজি হবে, সে ন্যূনতম 3.5 থেকে 3.5 কেজি খাবার খাবে। ওই খাদ্যের কস্ট যাবে, প্লাস আপনার বাচ্চা কিনা আর কিছু মেডিসিন, এই সবগুলো কস্ট সম্মিলিত হয়েই আপনার একটা বাচ্চার খরচ আসবে মুরগির। আচ্ছা, তো ভাই অনেকে দেখা যায় এই নতুনভাবে এই খামার শুরু করতে চাইবে, তারা যদি এই সেক্টরে আসতে চায় তাদেরকে আসলে আপনি কোন বিষয়টা বলবেন, যে প্রথমে কি মাংসের জন্য লালন পালন করবে নাকি ডিমের জন্য মুরগি লালন পালন করবে? আমার পক্ষ থেকে সাজেস্ট থাকবে সে প্রথমে কিছু বাচ্চা নিয়ে মাংসের জন্য করবে। মাংস করলে সে কি ভুলগুলো করতে পারতেছে সেটা কিন্তু সে বুঝতে পারবে ফার্স্টে। সেকেন্ড টাইমে গেলে আবার ভুলগুলো ধরতে পারবে। থার্ড টাইমে গিয়ে যদি প্যারেন্টস করে তাহলে সে সাকসেসফুল হবে ইনশাল্লাহ। আচ্ছা ভাই, ইউটিউবে ঢুকলে দেখি অনেকেই খালি সফলতার গল্প শোনায় যে এই টাইগার মুরগি খামার করে মাসে লাখ লাখ টাকা ইনকাম, কিন্তু কিছু কিছু কিন্তু ব্যর্থতার গল্পও আছে। তারা দেখা যাচ্ছে একদম নিঃস্ব হয়ে যাচ্ছে। আসলে তারা কেন ব্যর্থ হচ্ছে, আর আপনারা এই সফলতার সাথে দীর্ঘদিন যাবত এই সেক্টরে কীভাবে টিকে আছেন? আমি নতুন খামারি ভাইদের উদ্দেশ্যে বলবো, ওরা যখন যেই স্পিড নিয়ে প্রথমে ফার্স্টে শুরু করে, কয়েকদিন করার পরে তাদের আর ওই স্পিডটা থাকে না। এটা আবার খামারদের উপরে দোষটা পড়ে যায়। কারণ সে লালন পালন করতে করতে অনেক সময় হাঁপায়ে ওঠে। এরা হচ্ছে সন্তানের মতো, এদেরকে আপনার কোনোভাবেই লালন পালনে কোনো রকমের গ্যাপ দেওয়া যাবে না। তাদের যে সঠিকভাবে খাদ্য বলেন, আপনি যেমন লিটারটাই আজকে পাল্টানো দরকার। আপনি এটাকে আর 5 দিন পরে আলসামি করলেন, আজকে করবো না, শরীরটা কেমন লাগতেছে, ম্যাচ করতেছে, কালকে করি, এভাবে করে আপনি 3 দিন গেলেন গা। এই লিটার ব্যবস্থার জন্য আপনার বাচ্চা অসুস্থ হয়ে যাচ্ছে। অসুস্থ হওয়ার পরে আপনি ওর যে রোগ ব্যাধি হয়ে যাচ্ছে, তখন আপনি সঠিকভাবে ওষুধটাও প্রয়োগ করতে পারতেছেন না। যখন ওষুধ প্রয়োগ করতে না পারবেন তখন তো সে তো আপনি ভালো থাকবে না। অসুখ হলে ওষুধ খাওয়াইতে হবে। এই জিনিসটা যদি আপনি ঠিকমতো না করতে পারেন, অসুখটা কে বাদাইলো? আপনি বাদাইলেন, তাহলে তো খামারে আপনি সফলতা হবেন কীভাবে? লাল ভাই, বর্তমানে আপনার তো এই মুরগির সেক্টরে একজন সফল খামারি, আপনার এই টাইগার মুরগির সেক্টরে কত টাকা ইনভেস্টমেন্ট করা আছে? সফলতা আমি আসলে বলবো না। আমি আসলে চাচ্ছি যে যারা, আমি এই ব্যবসাটা যেহেতু করি, আমি চাই আমার যারা 10 জন খামারি তৈরি হোক, তারা ভালোভাবে খামারি করুক। আমরাও করতেছি। আর খামার করলে নিজের একটা স্বাধীনতা আছে। এখানে কাজ তো এরকম না যে সারাদিন কাজ করতে হয়। সকালে 1-1.5 ঘন্টা, দুপুরে 1-1.5 ঘন্টা, রাত্রে 1-1.5 ঘন্টা, এটার মধ্যে না। পুঁজিটা কত টাকা আছে বর্তমানে? আমার পুঁজিটা আসলে আছে 12 লাখ টাকা রুলিংয়ের মধ্যে আছে। আরও কিছু লাগলে ঢুকাই, ওটা আসলে ক্যাশ নিয়ে আসলে ওইরকম হিসাব করি না, যেহেতু এটা আমার ব্যবসা চলতেছে, আস্তে আস্তে যাইতেছে। ওটা আসলে সঠিকভাবে কোনো হিসাব করি না আর কি। হিসাবটা আসলে আপনারা কিভাবে করে থাকেন?
লাভ লসের হিসাবটা আসলে করি না, কারণ আমাকে শুনেন, আমার সাংসারিক খরচ করি, আমার সংসারে চাহিদা ফিল আপ করি, চাহিদা ফিল আপ করে যেই টাকাটা থাকে সেটা আমি ব্যবসায় ইনভেস্ট করতেছি। এনে আমি আসলে ওই লাভ লসের হিসাবে মানে আমার কাছে আর কি ব্যক্তিগত আমি আলাল হিসাবে আমি ওইটা আসলে এরকম মানে লাভ লসের হিসাবে দেন। আমার সংসারে খরচ করতেছি, বাচ্চাদের লেখাপড়া করছি, আমি খাবার খাচ্ছি, আমার কাপড় চোপড় আছে, বেড়াচ্ছি, আমার বন্ধু বান্ধব নিয়ে চলতে পারতেছি, সব কিছু করার পরেও আমার খামারে ইনভেস্ট করতে পারতেছি। ওটা আমি সঠিক কোনো একটা হিসাব আসলে এই পর্যন্ত এখনো বাইর করি না এরকম। সবকিছু মিলে আপনার বলা চলে যে আলহামদুলিল্লাহ সবকিছু মিলে ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আচ্ছা, তো আলাল ভাই আপনার এই মুরগির সেক্টর নিয়ে আপনার ভবিষ্যতে কি পরিকল্পনা রয়েছে? মুরগি আমি তো টাইগার মুরগি করতেছি এখন, নতুনভাবে আমি পিকিং স্টার 13 একটা হাঁস, এটা নতুন টাইগার মুরগির মতো ওটাতে চালু করছি। ইনশাল্লাহ এই খামারটা আরেকটু বৃহৎ করার জন্য, যাতে সবাই সফল হয়, সবার সুবিধা দিতে পারি। এর হাঁস মুরগির পাশাপাশি হাঁসও মোটামুটি আছে, কারণ প্ল্যানিং আছে আরেকটা মুরগি জাত নিয়ে কাজ করার জন্য। আচ্ছা, তো আলাল ভাই আপনার এই সফলতা দেখে অনেকে হয়তো আপনার কাছ থেকে বাচ্চা সংগ্রহ করতে চাইবে। বর্তমানে আপনার এই হ্যাচারি থেকে কত টাকা করে বাচ্চা বিক্রি করতেছেন এবং কী কী ধরনের বাচ্চা রয়েছে আপনার কাছে? এখন আমি জিরো বাচ্চাটা 60 টাকা করে বিক্রি করতেছি বর্তমানে। এটা রেটটা আপ ডাউন করে, একবার উঠে একবার কমে। হ্যাঁ, আর 7 দিনের বাচ্চাটা আপনার বিক্রি করতেছি 80 থেকে 90 টাকার মধ্যে। আর 12 দিনের বাচ্চা 12 থেকে 15 দিনের মধ্যে 140-50 এর মধ্যে বিক্রি করতেছি। আপনার যে খামারটা রয়েছে আমরা চাইবো ভবিষ্যতের জন্য আপনি এই খামারটা সুন্দরভাবে পরিচালনা করতে পারেন, এবং আমার কোনো দর্শক বন্ধু যদি আপনার কাছ থেকে টাইগার মুরগির বাচ্চা বা খামার সম্পর্কে কোনো পরামর্শ নিতে চায় অবশ্যই তাদেরকে সঠিক পরামর্শ দেবেন সে আশা ব্যক্ত করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম।